প্রিয় দর্শক, এনটিভির বিশেষ অনুষ্ঠান কোভিড-19 করোনায় করণীয় অনুষ্ঠানে আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুর রহমান। দর্শক, আজকে আমাদের স্টুডিওতে অতিথি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার মোহাম্মদ আমির হোসাইন রাহাত, এছাড়াও যুক্তরাষ্ট্র থেকে যোগ দেবেন ডাক্তার মাসুদুল হক। দর্শক, আমরা অনুষ্ঠানের বরাবরই আলোচনা করি করোনা সংক্রমণ সামনের দিনগুলোতে কি হবে, এখন নতুন করে যে বিষয়গুলি আসছে ভ্যাকসিন, তারপরে আবার আরেকটি বিষয়ে আলোচনা এসেছে যে আমাদের সায়েন্স ল্যাবরেটরি থেকে গতকাল একটি রিপোর্ট দেওয়া হয়েছে যে বাংলাদেশে এই ভাইরাস আসার পর তার জিনগত কয়েকটি রূপ নিয়েছে। তো আমরা এই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করব। শুরুতেই আমির হোসাইন রাহাত, আপনার কাছে আসব। বলবো যে এখন আসলে করোনা সংক্রমণ কোন অবস্থায় আছে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে এবং দর্শক যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা সকলেই জানি যে করোনা বাংলাদেশে এসেছে গত 8ই মার্চ, আমরা প্রথম জানতে পেরেছি। এর আগে 2019 সালে গত বছরের ডিসেম্বর মাসে চীনের উহান প্রদেশে এটি দেখা দেয় এবং সেখান থেকে এটি নামকরণও করা হয়েছে কোভিড-19 হিসেবে। তো বলা চলে অনেকগুলো দিন আমরা করোনা নিয়ে বসবাস করছি, আমাদের জীবনযাপনের সাথে ইতিমধ্যে করোনা একাকার হয়ে গেছে, মিলেমিশে বলা যায়। আসার কথা হচ্ছে যে এই মুহূর্তে যদি আমি চিন্তা করি, আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে সমস্ত তথ্য দেশবাসীকে জানানো হয়, গতকালকের তথ্য যদি আমরা বিশ্লেষণ করি বা দেখি, তাহলে কিন্তু আমি ব্যক্তিগতভাবে আশাবাদী যে করোনার যে সংক্রমণের হার সেটি কমে আসছে। অর্থাৎ প্রতিদিন আমরা পরীক্ষা করে যে সংখ্যক শতকরা হিসাব করে যদি দেখি, একটা সময় ছিল সেটা 30-এর ঊর্ধ্বে ছিল, 30, 32, 33 এরকম থাকতো, যেটি গতকালকে আমরা দেখেছি যে 14.02% নেমে এসেছে। মৃত্যুর হারও সংখ্যাও যদি আমরা বিবেচনা করি, একসময় আমরা দেখতাম যে প্রতিদিনই 50 জন, কোনো 60 জন এরকম মানুষ মারা যেত করোনা আক্রান্ত হয়ে, সেটিও কমে এসেছে। এখন সেটি এই কমাটা যদি আমি যেটা বলছি, সংক্রমণের হারটি যদি আমরা এই অবস্থায় দেখি অথবা নিচের দিকে যদি আরও নেমে আসে এটি, যদিও বিশেষজ্ঞরা বলছেন যে এই সংক্রমণের হারটি যদি 5.5% নিচে যখন নেমে আসবে, তখন আমরা আসলে পুরোপুরি স্বস্তি পাবো যে করোনা কমে এসছে। এখানে মাঝখানে একটি কথা বলতে চাই যে একটি বিষয় বারবার আসছে যে সরকারি টেস্টের সংখ্যা আগের তুলনায় কমিয়ে আনার একটাই কথা শুনেছি। আসলে এই বিষয়টি নিয়ে যদি বলতেন। না, এটি সরকারিভাবে টেস্টের সংখ্যা কমিয়ে আনা হয়নি। এটি কমেছে আসলে মানুষ যদি পরীক্ষা করতে কম আসে, সেক্ষেত্রে সংখ্যাটি কমে যায়। সরকারের তরফ থেকে কোনোভাবেই করোনা পরীক্ষার সংখ্যা কমানো হয়নি, বরং আমরা মানুষকে বলছি, স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিনিয়ত সরকারের তরফ থেকে আমরা জানাচ্ছি যে যারা নিজেদের মনে করছেন যে আমি করোনা আক্রান্ত কোনো রোগীর সংস্পর্শে এসেছি, অথবা কারোর মধ্যে যদি করোনা যে সমস্ত লক্ষণগুলি, যেগুলোর কথা আমরা বলি জ্বর, কাশি, হাঁচি বা শ্বাসকষ্ট, এরকম লক্ষণ থাকলে তারা যেন নিকটস্থ পরীক্ষা কেন্দ্রে যে পরীক্ষা করান, সেটি আমরা বরাবরই বলছি এবং উৎসাহ দিচ্ছি। আসলে মানসিক সংখ্যায় কম আসছে, বরং আমরা জানেন যে আমরা একসময় শুধু ঢাকাতে একটি মাত্র প্রতিষ্ঠানে করোনা পরীক্ষা করা হতো, টেস্ট করার সুযোগ ছিল, সেটি কিন্তু আমরা বাড়িয়ে শতাধিক পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়েছিল সরকার। এবং গতকালকে আমরা 91টি কেন্দ্রের রিপোর্ট কিন্তু আমরা পেয়েছি। তো এটি সরকারের তরফ থেকে কোনো কমিয়ে আনার কোনো বিষয়ই নয়। বলা চলে যে মানুষের মধ্যে, আমি যদি বলি যে আগ্রহটা কমে গেছে। হ্যাঁ, মানুষের আগ্রহটা কিছুটা কমেছে। এটা কারণ কি আপনি মনে করেন? এটা আমার মনে হয় যে সত্যি কথা বলতে, যে প্রথম দিকে মানুষের মধ্যে যে আতঙ্কটি ছিল করোনা নিয়ে, এক ধরনের ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটি মনে হয় কিছুটা কমে এসছে। যেহেতু মানুষজন, আমি এটা একেবারে আমার ব্যক্তিগত ধারণা, যে মানুষ দেখছে যে মৃত্যুর সংখ্যা কমছে, এবং আরও যেটি আসার কথা যে অনেকে কিন্তু করোনায় সুস্থতার হার কিন্তু আমাদের বেড়েছে, শতকরা 68% উপরে, কিন্তু 68% উপরে মানুষ সুস্থ হচ্ছে। তো প্রথম দিকে যে এমন একটি ধারণা ছিল যে করোনা খুবই ভয়াবহ, বিপজ্জনক একটি বিষয়, এটা সাধারণ মানুষের মধ্যে যেভাবে প্যানিক সৃষ্টি করেছিল, আমি বলবো এখন সেটি কমেছে। অবশ্যই করোনা ভয়াবহ, করোনার থেকে মুক্ত থাকতে হলে আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতেই হবে। কিন্তু আমি যেটা মনে করি, মানুষের মধ্যে যেহেতু সুস্থতার হার বেড়েছে, মৃত্যুর হার কমেছে, মানুষের মধ্যে পরীক্ষা করানোর ব্যাপারেও কিছুটা শৈথিল্য হয়তো দেখা দিয়েছে, সে কারণে এটি কমেছে। আপনার কাছে আমরা আবার আসবো। এবার আমি যাব ডাক্তার মাসুদুল হাসান আপনার কাছে, যিনি আমাদের সাথে যুক্তরাষ্ট্র থেকে অংশগ্রহণ করছেন। বলবো যে দূর থেকে বাংলাদেশের সব কিছুই আপনারা দেখছেন, এখানকার সংক্রমণ দেখছেন, তো বাংলাদেশের এই সংক্রমণ নিয়ে আপনার কোনো কিছু বলার আছে কিনা? ধন্যবাদ আরিফ ভাই এবং
আপনি এনটিভিকে এবং ধন্যবাদ ডক্টর মামুন আরিফ মামুনকে সুন্দরভাবে তাকে উপস্থাপনা করার জন্য, এবং যারা দর্শক আছেন এনটিভি তাদেরকে ধন্যবাদ। প্রশ্নটি যেটা আপনি করেছেন খুব একটা মানে টেকনিক্যাল প্রশ্ন, যেটি হচ্ছে দূর থেকে আপনি কি দেখছেন। তবে আমি যেটা মনে করি যে বাংলাদেশের হাই পিকটা উঠে গিয়েছে বাই জুলাই, এখন কিন্তু বাংলাদেশে কমে আসছে। কথাটি মৃত্যুর হারও কম এবং হসপিটালে অ্যাডমিশনও কম, রোগী সুস্থ হচ্ছে। আর টেস্টিং এর যে প্রশ্নটি আছে যে টেস্ট সরকার কম করাচ্ছে কিনা, এটা আমি বিশ্বাস করব না, কারণ টেস্টে কিন্তু এখন আমেরিকাতেও কিন্তু টেস্টিং এর লোকরা আসছে না। যদিও 1 লক্ষ লোকের টেস্টিং হয়েছে, তার মধ্যে মাত্র 100 জন পজিটিভ হয়েছে এবং তার মধ্যে 49 জন হচ্ছেন অ্যাসিম্পটোমেটিক, যাতে শনাক্তর হার 0.90। বাংলাদেশে দেখি বলছেন বিশেষজ্ঞরা যে 5%-এ, আমি বলবো যে 15% থেকে 10%-এ যদি ফল করে তখন বোঝা যাবে যেটা নিচের দিকে আসছে। এবং বাংলাদেশে কমার কারণটা হচ্ছে বাংলাদেশের লোক কিন্তু সচেতন। আমরা যদিও বলছি সচেতন না, তবুও মাস্ক পরছেন না, কিন্তু বাংলাদেশের লোক স্বাস্থ্যবিধিও মেনে চলছেন না। তাহলে কম হচ্ছে কেন, এর কারণটা খুঁজে দেখতে হবে। যেটি হচ্ছে, আমি অনেকবারই আপনার টেলিভিশনে এবং অনেকগুলি জাতীয় টেলিভিশনে বলেছি, গত এপ্রিল মাস থেকে বাংলাদেশের যাদের রোগী তাদের সবাইকে আমি অনুরোধ করেছি, ডাক্তার সাহেবের অনুরোধ করেছি যে আপনারা প্রথম সপ্তাহে যখন রোগীর একটা দেখা দিবে, উপসর্গ দেখা দিবে, তখন যেটা আমেরিকাতেও এখন উপসর্গ দেখা দিলে তারা টেস্টিং এ যাচ্ছে না, বাসায় থেকেই তারা চিকিৎসা নিচ্ছে। এবং এই ভাইরাসটি কিন্তু আবার মাঝখানে জেনোমও চেঞ্জ হয়ে গেছে, যেটি বাংলাদেশেও আমি শুনেছি, যেটা পরীক্ষা করে দেখা গেছে বিভিন্ন টাইমে আগের জেনোমটি যেটা ছিল সেটার থেকে অনেক এখন চেঞ্জ করে আগে আক্রমণ, এখন কিন্তু মানে খুব মানে ইনফেকশন বেশি হয়েছে, খুব হাইলি কন্টামিনেটেড। বাট যে আপনার আগে যেরকম ধরলেই মারা যেত বা ভয়ঙ্কর ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে আসছে। এবং আমি মনে করি যে বাংলাদেশ কিন্তু নিউ ইয়র্কের মতোই নেমে আসতেছে। আমি যদি নিউ ইয়র্কের সাথে তুলনা করি, নিউ ইয়র্কে দেখেন মৃত্যুর সংখ্যা আজকে ছিল 3 জন এবং হাসপাতালে অ্যাডমিশন সংখ্যা পুরো নিউ ইয়র্ক স্টেটে ছিল 200 জন, কিন্তু আপনি অন্যান্য স্টেটগুলোতে ওগুলো তো 1000 করে মারা যাচ্ছিল, আজকে 1000-এর নিচে। এবং সংক্রমণের হার 40 থেকে 60 বছরের মধ্যে। এবং ভালনারেবল পেশেন্টের যে আপনি যেভাবে মৃত্যু আমরা আশা করছিলাম, এখন তারা কিন্তু ভিতরে বসে আছে, বের হচ্ছে না, এবং ইয়াং জেনারেশন খুব কুইক ভালো হচ্ছে। তো এটার তুলনায় বাংলাদেশে আমি বলবো যে ডক্টর আমির যেটা বলেছেন, আমি তার সঙ্গে একমত যে বাংলাদেশে এটা কমে আসছে এবং 5%-এর নিচে গেলে কমে যাবে। আমি বলবো 10% যেদিনই চলে আসবে, যতই টেস্ট হোক, 1000 হোক কি 2000 হোক কি 14000 হোক, মাসুদুল হাসান, আপনি আমাদের সঙ্গেই থাকুন। আপনি আমাদের স্টুডিওর যে অতিথি আমির হোসেন রাহাত, উনি যে কথাগুলো বলেছেন এবং আপনারও পর্যবেক্ষণের সাথে যে মতামতগুলো দিলেন, অনেকটাই একমত হয়েছেন। আমরা আবারও আপনার কাছে আসব। ভাইরাস কয়েকটি রূপে তার দিক পরিবর্তন করেছে, এই বিষয় নিয়ে আপনার কিছু বলার আছে কিনা? এটি আসলে যে বর্তমান যে এই করোনা ভাইরাসের জন্য সত্য সেটি নয়, সকল ভাইরাসে কিন্তু প্রতিনিয়ত তাদের রূপ পরিবর্তন করে। ভাইরাসগুলোর ধরন পরিবর্তিত হয় বিভিন্ন পরিস্থিতিতে এবং এটি সেই প্রক্রিয়ারই অংশ এবং এটি স্বাভাবিক হিসাবে আমি ধরে নিচ্ছি।
কারণ হচ্ছে যে ভাইরাসের এই পরিবর্তনটা আমাদের জন্য দুইটা কারণে চিন্তার বিষয়। যেটি আমাদের প্রতিবেদন আপনি দেখেছেন যে এই ভাইরাসের রূপ পরিবর্তনের ক্ষেত্রে আমাদের ভ্যাকসিন তৈরিটা একটু বাধাগ্রস্ত হতে পারে। কারণ আমরা যে জেনোম টাইপের ভ্যাকসিন তৈরি করি, যদি আমাদের দেশে তার চেয়ে ভিন্নতর জেনোম টাইপের ভ্যাকসিন যদি আমরা আক্রান্ত হই, তাহলে কিন্তু ওই ভ্যাকসিন এক্ষেত্রে কার্যকর নাও হতে পারে। তো সেই জন্য এই বিষয়টি জানা খুব জরুরি এবং যথার্থ তিনি বলেছেন যে এই গবেষণার যে ফলাফল যেটি সেটি ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে। আমার মনে হয় যে তারা এটি নিয়ে গবেষণা করবেন, চিন্তাভাবনা করবেন, কাজ করে এটি ভ্যাকসিনটার কার্যকারিতা কিভাবে আরও ওয়াইড স্প্রেড হয়, সবচেয়ে বেশি টাইপের ধরনের ভাইরাসের বিরুদ্ধে কিভাবে কার্যকর করা যায় সেটি নিশ্চয়ই তারা সেখানে কাজ করে ভূমিকা রাখতে সক্ষম হবে। এখানে একটি বিষয় যা বলা হলো যে এই ভ্যাকসিনের যে রেজাল্ট তারা পেয়েছে, যে জিন পরিবর্তন হয়েছে, সেটা পৃথিবীর বিভিন্ন দেশে যারা ভ্যাকসিন নিয়ে কাজ করছে তাদের পাঠানো হয়েছে। তো আসলে এখন কি সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে যে বাংলাদেশে যারা আক্রান্ত হচ্ছে করোনা তাদের জন্য ভ্যাকসিনটা আসলে কেমন হবে, বা আসলে কিভাবেই বা বাংলাদেশে তা প্রয়োগ করা হবে, এই বিষয়গুলো কি তাহলে বের হয়ে আসবে বলে আপনি কি মনে করেন? আমি যেহেতু জানি যে ভাইরাসজনিত এই ধরনের রোগ যাদের আসলে সুনির্দিষ্ট চিকিৎসা নেই, একমাত্র প্রতিষেধক বা ভ্যাকসিন হচ্ছে তার, তো স্বাভাবিকভাবেই বিশ্বের অনেকগুলো দেশ, আমি যদি বলি প্রায় 135টার মতো সব মিলিয়ে এই যে প্রতিষেধক উৎপাদন কিন্তু প্রক্রিয়াধীন আছে। তার মধ্যে বাংলাদেশ নিঃসন্দেহে চেষ্টা করবে ভ্যাকসিন পাওয়ার জন্য। আপনি জানেন যে চায়নার সিনোভ্যাক যেটি ভ্যাকসিন আছে সেটি বাংলাদেশে ট্রায়াল শুরু হতে যাচ্ছে। অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়েও কথা হচ্ছে, যেটি ভারতের সেরাম ইন্ডিয়াতে যেটি তৈরি হচ্ছে, এবং বেসরকারি খাতে বাংলাদেশের একটা বৃহৎ শিল্প গোষ্ঠী সেখানে অর্থ বিনিয়োগ করেছে বলে আমরা জানতে পেরেছি। এর বাইরেও আমি যেটি জানি, আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যেটি বলেছেন যে এই ভ্যাকসিনের বিষয়টিতে কিন্তু একেবারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। বিশ্বের যে কোনো জায়গা থেকে যেখান থেকে হোক বাংলাদেশের জন্য প্রয়োজনীয় ভ্যাকসিন আমরা পাবো, এ ব্যাপারে আমি আশাবাদী, এবং আমি আপনার মাধ্যমে যারা দর্শক আছেন তাদেরকে আশ্বস্ত করতে পারি যে সূত্র থেকেই হোক বাংলাদেশের মানুষের জন্য ভ্যাকসিন সংগ্রহ করা হবে এবং সরবরাহ করা হবে। আপনার কাছে আমরা আবার আসবো। এখন আমরা আবারও যাব যুক্তরাষ্ট্রের ডাক্তার মাসুদুল হাসান। আপনি আমাদের প্রতিবেদন দেখলেন, আমাদের স্টুডিও অতিথির বক্তব্য শুনলেন, এই বিষয় নিয়ে আপনার কিছু বলার আছে কিনা? ধন্যবাদ আরিফ ভাই আপনাকে, এবং ধন্যবাদ ডক্টর আরিফের সঙ্গে একটা প্রতিবেদন আমি দেখলাম, এবং প্রতিবেদনে যেটা বলা হয়েছে আমি সত্যি বাংলাদেশের সায়েন্টিস্টদেরকে আমি স্যালুট করি যে এটা অলরেডি ইউরোপে এবং অস্ট্রেলিয়াতে এটার জেনোম চেঞ্জ হচ্ছে, এবং বাংলাদেশে এটা বের করা হয়েছে, এবং সব রিপোর্ট, সব ভ্যাকসিন, যেটা 3টি ভ্যাকসিন সাধারণত এখন সামনের দিকে এগিয়ে আছে, কারণ আমেরিকা এরা রাশিয়াকে রেজিস্ট্রেশন দেয় নাই এবং চায়নাকেও তারা স্বীকৃতি দেয়নি। অনলি আমেরিকার মডার্না, ফাইজার এবং জেএনবি 3টা, এবং তার সাথে লন্ডনের অক্সফোর্ড। যে জিনিসটা ডক্টর আমির বললেন ওটা আমি রিপিট করতে চাই না, কারণ উনি সুন্দরভাবে এটা ডেসক্রাইব করেছেন যে ভ্যাকসিনটা বাংলাদেশের লোকের ভ্যাকসিন যদি একরকম জেনোম হয়, আমেরিকার একরকম হয়, লন্ডনের একরকম হয়, তাহলে কোন ভ্যাকসিনটা বাংলাদেশে আনা হবে? এটা কিন্তু খুব একটা চিন্তার বিষয়। যতক্ষণ পর্যন্ত, যেরকম প্রেসিডেন্ট ট্রাম্প এখানে বলেছিলেন যে নভেম্বরের মাসে ইলেকশনের আগেই উনি ভ্যাকসিনটা দেখতে চান, কিন্তু ডক্টর ফাউসি এবং সিডিসি এবং ওরা পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমরা মানুষের জীবন নিয়ে খেলতে পারবো না। এই ভ্যাকসিনটি মিনিমাম 21 ডিসেম্বরের আগে কোনো মতেই সম্ভব না। তারপরেও কমপ্লিকেশন আছে। তারপরে ভ্যাকসিনটি, এখানে আপনারা জানেন বোধহয় যে প্রত্যেক বছর ফ্লু শট যেটা, সেটা জেনোম চেঞ্জ করে, যেন প্রত্যেক বছর ফ্লু শটের ভ্যাকসিন চেঞ্জ করা হয়। এখন মনে করেন যে একটা ভ্যাকসিন বের হলো, বাংলাদেশ এটা নিল, কাজে লাগলো না, আবার নেক্সট ইয়ারে আরেকটা জেনোম শুরু হলো। তো সুতরাং ভ্যাকসিন নেওয়ার মধ্যে কত কোয়ান্টিটি নিবে, কত কি করবে, এটা বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়কে ভালোভাবে দেখতে হবে। এবং আমি মনে করি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের জমে আমি পরশুদিন ছিলাম, ওখানে সারা পৃথিবীর থেকে ডক্টর ছিলেন এবং বাংলাদেশ থেকে আমি ছিলাম, এবং ওখানে ওনারা যে কথাটি বলেছে, লন্ডন এবং আমেরিকার 4জন ডাক্তারই বলেছে
আমেরিকার একজন ডাক্তার কমেন্ট করেছে যে 5 বছরের আগে কোনো মতে একটা সাকসেসফুল ভ্যাকসিন আমরা বের করতে পারবো না, এবং লন্ডনের 3জন ডক্টর বলেছে যে 2 বছর 2022 আগে ভ্যাকসিন বের করা যাবে না, এবং ইজিপ্টের এক ডক্টর বলেছে যে এই ভ্যাকসিনটা আদৌ বার হবে কিনা, মানে চলতেছে এবং মানুষের শরীরে প্রয়োগ করা যাবে কিনা এটা নিয়ে ডাউট আছে। তখন ওখানে হলো তাহলে ভ্যাকসিন যদি বের আমরা না করতে পারি, হোয়াট উইল বি দ্য বেনিফিট, হাউ উই ক্যান, মানে আমরা আমাদের লোক যে কিভাবে সেভ করতে পারবো। অলওয়েজ আপনাকে মনে রাখতে হবে, আমরা ডক্টররা বলি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। নিরাময়, একটা ডিজিজ আসলে তার একটা ভ্যাকসিন থাকতে হবে, আরেকটি তার মেডিসিন থেরাপিউটিক থাকতে হবে। তখন ওরা যখন বললো, তখন আমি বললাম আইভারমেকটিন, ডক্সিসাইক্লিন এবং জিঙ্কের কথা, যেটা বাংলাদেশে এবং ভারতে এবং নিউজিল্যান্ডে, অস্ট্রেলিয়াতে, ইরাকে এবং সাউথ আমেরিকাতে এবং আমেরিকার ফ্লোরিডাতে এবং 2টা ইন্টারন্যাশনাল পেপার অলরেডি কিউরেক্স এবং দুটা আমেরিকাতে বের হয়েছে, আরো 3টা বাইরে হচ্ছে এর মধ্যে। কারণ 3-4টা পেপার বের হলে কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিকগনিশন দিয়ে দিবে। তখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডক্টররা একটা কথাই বলেছে যে ইয়েস, আপনি যে কথাটি বলছেন ডক্টর মাসুদ, এটা আমরা পেয়েছি এবং আমরা এটার উপরে ক্লিনিক্যাল ট্রায়ালে আমরা পেপার পেয়েছি, আমাদের প্রতিষেধক দরকার। আমরা বলছি যে কোনো ওষুধই কাজ করবে না, নির্দিষ্ট কোনো ওষুধই কিন্তু আসলে অফিসিয়ালি নাই, কিন্তু এই ওষুধগুলি যেরকম আপনি এই আইভারমেকটিন, ডক্সিসাইক্লিন FDA অ্যাপ্রুভ, বাট নট ফর করোনা ভাইরাস। দর্শক, এখন আমরা কথা বলবো কেমন চলছে দেশে শিক্ষা কার্যক্রম, অর্থাৎ মেডিকেল শিক্ষা কার্যক্রম। পাশাপাশি কথা বলবো স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে এই করোনার মহামারীর সময় বা কেমন তাদের স্বাস্থ্যকর্মীদের দিক নির্দেশনা দিচ্ছেন, এই বিষয়গুলো নিয়ে আবারও আপনার কাছে আসবো। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে মেডিকেল শিক্ষার্থীদের বিষয়ে, তাদেরও তো একটা বড় ধরনের দিক নির্দেশনামূলক বক্তব্য বা কার্যক্রম আপনাদের পরিচালনা করতে হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরই বা কিভাবে সারা দেশের দিক নির্দেশনা দিচ্ছে, অর্থাৎ করোনার এই মহামারীর সময়। ধন্যবাদ আপনাকে। আপনি হয়তো জানেন বা আপনার মাধ্যমে আমি দর্শকদের জানাতে চাই যে ইতিমধ্যে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় 2 ভাগ করা হয়েছে। আমাদের 2জন সচিব স্যারেরা কাজ করেন, একটা হচ্ছে স্বাস্থ্য সেবা বিভাগ, আরেকটা হচ্ছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, যারা মেডিকেল এডুকেশন এবং ফ্যামিলি প্ল্যানিং বিষয়টা দেখেন। তো আমি নিজে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা হিসেবে আমি শিক্ষা সম্পর্কে যদি প্রথমে বলি, সেটি হচ্ছে যে আমরা প্রতিনিয়ত কিন্তু অনলাইনে এখন মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে, এবং আমরা যেহেতু অধিদপ্তর থেকে প্রতিনিয়ত আমরা মেডিকেল কলেজের অধ্যক্ষদের সাথে আমরা মিটিং করছি, যেমন আজকে এখানে আসার আগেও সকালে আমরা একটা জুম মিটিংয়ে মেডিকেল কলেজের শিক্ষকদের কথা শুনেছি, আমাদের অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কিছু বিষয় নির্দেশনা দিয়েছেন। তো এই কাজটি কিন্তু আমরা করে যাচ্ছি। আর এখন আপনি জানেন যে প্রযুক্তিগত সাধিত হয়েছে, আমরা চাইলেই আসলে একেবারে সরাসরি মাঠ পর্যায়ে না গিয়েও আমরা দূর থেকেও কাজ করতে পারছি, এবং এই করোনা কালীন সময়ে এই প্রযুক্তিগত দিকগুলো আরও এক্সপ্লোর হয়েছে। যেমন আমি জুমের কথা বললাম, আমরা ভিডিও কনফারেন্সিং হরদমই করতে পারছি, বিভিন্ন ওয়েবিনার বা সায়েন্টিফিক সেমিনার আমরা আগে যেগুলো সশরীরে উপস্থিত থেকে করতাম, সেগুলো এখন বিভিন্ন বিষয়ের উপর আমরা অনলাইনে করছি। তবে একটি বিষয় এখনো পর্যন্ত আমরা একটু কিছুটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি, সেটা হচ্ছে যে সমস্ত মেডিকেল স্টুডেন্টরা, ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, আপনি জানেন যে মেডিকেল কলেজের যে চূড়ান্ত পরীক্ষাগুলো হয়, প্রফেশনাল পরীক্ষা আমরা বলি, সেগুলো বছরে 2 বার হয়। তো একবার যারা একেবারে এই পাশের হারটা শতভাগ না, কিছু ছাত্র আছেন যারা খারাপ করেন কোনো না কোনোভাবে, তাদের আবার 6 মাস পরে পরীক্ষা দিতে হয়। তো আমাদের চূড়ান্ত পেশাগত পরীক্ষা যেটি হয়েছে গত টার্মে, যারা মে মাসে, আরেকটি সেপ্টেম্বর মাসে হওয়ার কথা ছিল, তো এই পরীক্ষাটি আসলে আমরা নিতে পারিনি। তো তাদের জন্য এই ক্ষেত্রে 2টি অসুবিধা হয়। এক হচ্ছে যে যারা পরীক্ষা পাশ করতে পারেনি, তাদের বন্ধুরা পাশ করে ডাক্তার হয়ে গেছে, তাদের মধ্যে একটা হতাশা কাজ করছে যে আমি ডাক্তার হতে পারছি না। আর দ্বিতীয় হচ্ছে, আপনি জানেন যে আমাদের পাশ করার পরে যে ইন্টার্নশিপ চলে, 1 বছর পর্যন্ত ছাত্র পাশ করা নবীন চিকিৎসকরা ওই মেডিকেল কলেজের যে হসপিটাল, সেখানে সেবা দিয়ে থাকে, এবং হাসপাতালে সেবার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে। তো যদি পাশ না করে, যারা আগে পাশ করেছে তারা 1 বছর ট্রেনিং করে চলে যাবে, তাহলে পরবর্তীতে যদি পাশ করে নতুনরা যোগ না দেয়, তাহলে এই সেবার ক্ষেত্রে কিন্তু একটি প্রতিবন্ধকতা তৈরি হবে বলে আমরা মনে করি। তো সেটা নিয়েও মন্ত্রণালয়ে কথাবার্তা হচ্ছে। আমরা আশা করছি যে করোনার যেভাবে প্রভাবটা কমে আসছে, যদি এরকম থাকে বা আরও কমে আসে,
যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগামী অক্টোবরের দিকে কিভাবে এই পরীক্ষাটি নেওয়া যায়, বিশেষ করে যেটা আমি বললাম যে চূড়ান্ত পেশাগত পরীক্ষা, যে পরীক্ষাটি পাশ করলে ছাত্ররা ডাক্তার হয়ে যায়। তো সে ব্যাপারে মন্ত্রণালয় একটি প্রস্তাবনা তৈরি করেছে, সেটি আমার মনে হয় একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে আমাদের যে জাতীয় কমিটি আছে কোভিডের জন্য বা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সেই পরীক্ষাগুলো আমরা নিতে পারবো বলে আশা করছি। এক্ষেত্রে আরও একটি সমস্যা হচ্ছে যে আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু বিভিন্ন দেশ থেকে চিকিৎসা বিজ্ঞান পড়তে অনেক ছাত্রছাত্রীরা আমাদের এখানে আসেন। তো তাদের বিষয়টা মাথায় রাখতে হচ্ছে, এখন আন্তর্জাতিক যোগাযোগ অনেকটা সীমাবদ্ধতার মধ্যে আছে। চাইলেই বিদেশ থেকে একজন হয়তো আসতে পারবেন না, বা যে ছাত্রটি আসবে তার শারীরিক সুস্থতার বিষয় আমাদের নিশ্চিত হতে হবে, সে কোভিড মুক্ত এরকম একটা সার্টিফিকেট আমাদের লাগবে। তো এই বিষয়গুলো নিয়ে কাজ চলছে। আমি আশা করি শিক্ষা কার্যক্রমটি দ্রুতই আমরা একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে যেতে পারবো প্রযুক্তির সহযোগিতা এবং আমাদের কোভিড নিয়ে যে উচ্চ পর্যায়ের কমিটিতে যারা কাজ করছেন তাদের সম্মতি যদি আমরা পাই। যেভাবে করে মাস্ক এবং স্বাস্থ্যবিধি না মেনে চলা, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবেন। পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতিও আপনি দেখলেন, এমন অবস্থা যদি চলতে থাকে, মানুষের স্বাস্থ্যবিধি না মেনে চলা, মাস্ক ব্যবহারের প্রতি অমনোযোগী হওয়া, এভাবে পরিস্থিতি থাকলে সামনের দিনগুলোতে আসলে কি হবে, আপনি এই বিষয় নিয়ে যদি আমাদের দর্শকদের কিছু বলতেন। ধন্যবাদ আরিফ ভাই। আমি আজকে এখানে লং উইকেন্ড চলছে, লেবার ডে, তো আমি আজকে বেশ কিছু জায়গায় পার্সোনালি গিয়েছিলাম। এখানে কিন্তু এরা যে ছবিটি দেখালো, এটা অঙ্গরাজ্যে ওই যেখানে মানে ফ্লয়েডের বা কালোদের মধ্যে সাদাদের ঝগড়া বা ট্রাম্পের যে নির্বাচনী, এই কয়েকটি জায়গা ছাড়া সবাই কিন্তু যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যবিধি মেনে চলছে, মাস্ক পরছে, ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করছে। আজকে আমি যে 3টি বিচ, জোন্স বিচ এবং সব বিচগুলাই নিউ ইয়র্কে, মানে গভর্নর কুমো এত সুন্দরভাবে উনি কন্ট্রোল করেছেন এবং এত সুন্দরভাবে এখানে ফিজিক্যাল ডিস্টেন্স এবং মাস্ক সবকিছু পরে এবং বাসে এবং ট্রেনে চলাচল করছে, এবং রেস্টুরেন্টগুলোতেও বাইরে বসে, ভিতরে এখনো পারমিশন দেয়নি। স্কুলগুলো 21 তারিখ থেকে খুলবে এই মাসের, কিন্তু সেখানেও ফিজিক্যাল ডিস্টেন্স, 2 দিন এক ব্যাচ আসবে, 3 দিন আর এক ব্যাচ আসবে। তো এই যেটা টেলিভিশনে দেখানো হলো, এটা এখানে অনেক কিছু, এখানে আপনাদের অফ দ্য বুকই বা সব জনগণ দেখছে। ট্রাম্পের টেলিভিশন, ফক্স বলতেছে এরকম, সিএনএন ডেমোক্রেট টেলিভিশন সে বলছে এরকম, কিন্তু আসলে ব্যাপারটি কি, এরা কিন্তু ফিজিক্যাল ডিস্টেন্স ঠিকই মেনে চলছে, মাস্ক সবাই পড়ছে, সবাই ওই একটা দোকানে গেলে 6 ফিট দূরে দূরে দাঁড়াচ্ছে। কিন্তু এই সঙ্গে তুলনা করলে ইউরোপ আমাদের মতো এত ভালো করছে না, বা বাংলাদেশে তো না বললেই চলে, মানে মাস্ক খুব, যা দেখা যায় টেলিভিশনে, খুব কম লোকই মাস্ক ইউজ করে। মাসুদুল হাসান, আপনি যুক্তরাষ্ট্রের কথা বর্ণনা করলেন, আমি পাশাপাশি আন্তর্জাতিকভাবে আরো কিছু দেশের ছবি আপনাকে দেখিয়েছি, এই বিষয়ে আপনার কোনো ওপিনিয়ন আছে কিনা? অফকোর্স আন্তর্জাতিকভাবে যে অস্ট্রেলিয়াতে আপনি দেখালেন, সাউথ আমেরিকাতে যে জিনিসটি, সাউথ আমেরিকাতে কিন্তু ওরা মানে মানে ঘরের মধ্যে থাকতে থাকতে হঠাৎ করে একদিন বললো আজকে লেবার ডে, বা আজকে তোমরা আজকে বিচে যাও, এরা সবাই জোর করে বিচে গেল, এবং তারা যে মানে সব ফিজিক্যাল ডিস্টেন্স না মেনটেন করে চললো, কিন্তু মাস্ক তারা, আপনি ছবিতে দেখেছেন কিনা, মানে 50% দে ইউজ দ্য মাস্ক, 50% মাস্ক ইউজ করেনি। এবং এই ভ্যাকসিনটি আমি এই ভাইরাসটি সম্বন্ধে আগেই বলেছি, আমেরিকাতে এবং পৃথিবীর অন্যান্য দেশে এবং বাংলাদেশের প্রতিবেদনও দেখলেন, ভাইরাসটি কিন্তু উইক হয়ে আসছে এবং ভাইরাসটি জেনোমও চেঞ্জ হচ্ছে। সুতরাং এটার থেকে আমি মনে করি পার্সোনালি যে উইদিন 2 to 3 মান্থ যদি আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি, মাস্ক অনুসরণ করে, নিউ ইয়র্ক যেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সংক্রমণের প্লেস ছিল, সবচেয়ে মারা গেছে বেশি নিউ ইয়র্কে, সেই নিউ ইয়র্ক গত 2 মাস থেকে যেভাবে নামতে নামতে আজকে 3 জন মৃত্যুতে আসছে, এবং এটা যদি আরো 15 দিন এভাবে চলে, তাহলে আমি বলবো যে সেকেন্ড স্পাইক এখানে আসার সম্ভাবনা নাই। এবং যারা মিক্সিং হচ্ছে, মনে করেন সেকেন্ড স্পাইক আমরা বলি কেন হচ্ছে, অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট, যে পেশেন্টটি ঘরে আসে
সে এখন বেরিয়ে আসলো, বেরিয়ে আসে সে কিন্তু ক্যারি করছে, সে কিন্তু মাস্ক ইউজ করছে না, সে আরেকটি যে যার অসুখ নাই তার সঙ্গে মিশামিশি করলো, তাকে কিন্তু সে জানটা দিয়ে দিল, তার থেকে আরো 1000 জনের লোক মানে ইয়ে হলো, মানে আক্রমণিত হলো। এবং যেটা নাকি ইউরোপে হচ্ছে, আমেরিকার অন্যান্য জায়গায় হচ্ছে, আমার মনে হয় বাংলাদেশে এত মিক্সিং এর পরেও বাংলাদেশের লোকজন যেভাবে রেট নামে আসতেছে, আমি বলেছি, ওরা বলে সায়েন্টিফিকরা বলতেছে, সায়েন্টিস্টরা, যে 5% যে নিচে নেমে আসলে আমরা বলতে পারবো পিক নেমে গেছে। কিন্তু আমি ডেইলি বাংলাদেশের পিকটা নিয়ে আমি হিসাব করি, 10% যেদিনটা নামবে, ইনশাল্লাহ আমি আশা রাখি বাংলাদেশ বাই দ্য এন্ড অফ ডিসেম্বর ইট উইল বি নিয়ার টু জিরো। মাসুদুল হাসান, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমি আবারও আপনার সাথে আসব। আপনি স্টুডিওতে আপনার কাছে আসব। আমির হোসেন রাহাত, বলবো যে আন্তর্জাতিক পরিস্থিতি দেখলেন, আমাদের অনলাইন অতিথির বক্তব্য শুনলেন, এই বিষয়গুলো নিয়ে আপনি কথা বলবেন। পাশাপাশি সামনে শীতকাল, আমরা খুব ভালোভাবেই আন্তর্জাতিক অনেক গবেষণায় শুনেছি বা জেনেছি যে শীতকালে ভাইরাসের বেঁচে থাকা অর্থাৎ স্থায়িত্বটা অনেক দীর্ঘ হয়। তো সার্বিকভাবে এই দুটো বিষয় যদি আমাদের দর্শকদের জন্য কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। আমি এই বিষয়ে কথা বলার আগে আমি আসলেই মাসুদ ভাইকে একটু ধন্যবাদ জানাতে চাই। এই জন্য জানাতে চাই যে তিনি যে তথ্যগুলি দিয়েছেন, বিশেষ করে নিউ ইয়র্কের যে তথ্য তিনি দিয়েছেন, এটা আমাদের জন্য খুবই আশার কথা। এবং আমরা যেটি শুনলাম যে সংক্রমণের হারটা যদি আমরা 10 ভাগের নিচে নামিয়ে আনতে পারি, তাহলে এটি আমাদের জন্য খুব পজিটিভ হবে। তিনি খুব আশাবাদী, আমিও তার সাথে আশাবাদী হতে চাই, এবং সত্যিই আশাবাদী হতে ভালো লাগে আমাদের, কারণ আমরা তো চাই যে করোনার হাত থেকে আমরা যেন মুক্তি পাই। তো যে প্রসঙ্গটা আপনি বললেন যে শীত আসলে করোনার এটা বেড়ে যাবে, এটা আমার মনে হয় যে একটা হাইপোথেসিস বা একটা চিন্তা ভাবনা মাত্র। এর পিছনে সুনির্দিষ্ট বিজ্ঞানভিত্তিক কোনো গবেষণার লব্ধ ফল এখানে নেই। আমরা কারণ হচ্ছে যে এর আগে এমন নয় যে আমরা কয়েকটা শীতকাল দেখেছি যে শীতকালে ভাইরাসের প্রকোপ বেড়ে যায়। এটা অন্য ভাইরাসের ক্ষেত্রে কিছুটা হতে পারে, কিন্তু যেহেতু কোভিড ভাইরাস আমাদের জন্য একেবারেই নতুন নোভেল করোনা ভাইরাস, আমরা এর গতি প্রকৃতি আসলে আগে দেখিনি যে টেম্পারেচার কমলে এটা বেড়ে যাবে। এটা অনুমান মাত্র, অনুমান সত্য হতে পারে, সত্য নাও হতে পারে। তো এই ক্ষেত্রে আমি বরং মাসুদ ভাইয়ের কথা বলি। তিনি যেমনটি বলেছেন যে ডিসেম্বর নাগাদ আমরা একটা সুখকর পরিস্থিতি হয়তো আমরা দেখতে পাবো যে এটি কমিয়ে এসেছে। আমি বরং এই আশাতে থাকতে চাই। তবে যেটি অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে এই সংক্রমণের হার কমে যাচ্ছে বলে আমরা উল্লসিত হয়ে যেন স্বাস্থ্যবিধি অনুসরণ করা একেবারে ভুলে না, যেন বাদ না দিয়ে দিই। অবশ্যই আমাদেরকে যে স্বাস্থ্যবিধিগুলো, বিশেষ করে মাস্ক পরিধান করা, সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া, সম্ভব হলে সামাজিক দূরত্ব, যেটা আমরা বলছি যে 3 ফিটের মতো দূরত্ব বজায় রেখে চলা, যদি আমরা এই জিনিসগুলো অনুসরণ করি, এবং ভাইরাসটি যেভাবে তার গতি প্রকৃতি পরিবর্তন করছে, জেনোম পরিবর্তিত হচ্ছে, আমার মনে হয় ভিরুলেন্স কমে যাচ্ছে, ভাইরাস মানুষকে আক্রান্ত করার যে শক্তি যেটি তার মধ্যে সাইন সিমটম তৈরি করার যে শক্তি, সেখানটায়ও কিছু বিবেচনায় এই ভাইরাসটি দুর্বল হচ্ছে বলে আমার মনে হয়। যে এখন মানুষের অনেককে আমরা পাচ্ছি যাদের একেবারে সিমটম নেই, সিমটমলেস, তাদের হয়তো পজিটিভ আছে। আবার যাদের সিমটম আছে তারা খুব মৃদু সিমটম, একেবারে যে খুব তীব্র সিমটম নিয়ে তারা হসপিটালে ভর্তি হচ্ছে না, এই জন্য কিন্তু হাসপাতালে রোগীর সংখ্যাও কমে গেছে। তো এই সকল বিবেচনায় আমরা আশাবাদী হতে চাই। আমিও মনে করি যে এটি আর তেমন তীব্রভাবে হয়তো দেখা দেবে না, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। আমরা যেন এমন মনে না করি যে এটি চলে যাচ্ছে, আমরা এখন যা ইচ্ছে তা করব। বিষয়টি সেরকম নয়। তো আমরা যদি এই স্বাস্থ্যবিধিগুলি অনুসরণ করতে থাকি, আমরা হয়তো এর হাত থেকে রক্ষা পাব। আপনি একটু আগে বললেন যে আমাদের আসলে সতর্ক থাকতে হবে, এটার বিকল্প নেই। তো আশেপাশে চারপাশে যে পরিবেশ আপনি দেখছেন, বিশেষ করে ঢাকায় আমরা যদি বলি, ঢাকার বাইরেও আমরা আমাদের প্রতিনিধিদের মাধ্যমে অনেক ফুটেজ দেখি যখন, তো আমাদের কাছে তো মনে হয় না যে মানুষ একটা বড় অংশর কিন্তু মানে সচেতন না, আমাদের কাছে মনে হয়েছে। তা আপনার কাছে কি মনে হয়, চারপাশের পরিবেশে দেখে মানুষকে আসলে সতর্ক? আমি বলবো যে মানুষের মধ্যে সতর্কতা আছে, সচেতনতা হয়তো কিছুটা ঘাটতি রয়েছে। তবে যেটি হচ্ছে আমার বিবেচনায় মনে হচ্ছে যে শুরুর দিকে যে আতঙ্কটি মানুষের মধ্যে ছিল, মানুষ করোনার ভয় হচ্ছে একটা জিনিস, একটা লেভেল পর্যন্ত, আর আতঙ্কে কিন্তু তাতে ভিন্নতর মাত্রা। আমার মনে হয় যে মানুষের মধ্যে সেই আতঙ্কটি কমে এসেছে।
শুরুর দিকেই আতঙ্কর পরিমাণটি বেশি ছিল, ভয়ের চেয়ে আতঙ্ক বেশি ছিল। এখন সেই আতঙ্কটি কমে এসেছে এবং সে কারণে হয়তো মানুষ কিছুটা স্বাভাবিক জীবনযাপনে চলে আসছে এবং অনেকে মনে করছে যে আমাদের হয়তো এই করোনা নিয়েই বাঁচতে হবে, এটা অন্য সব ভাইরাসের মতো আমরা এটি জয় করে ফেলতে পারবো, এটি তেমন কোনো ক্ষতিকর কারণ হবে না। বিশেষ করে আপনি দেখেন যে 18 কোটি মানুষের দেশে দৈনিক যে মানুষ সংখ্যা এখন মৃত্যুবরণ করছে, এটাকে অনেকে হয়তো গুরুত্ব দিচ্ছে না। তবে আমি মনে করব যে মানুষের প্রতি আমার অনুরোধ থাকবে, স্বাস্থ্য বিভাগের একজন কর্মী হিসাবে অবশ্যই আমি অনুরোধ করব যে আমরা এই সতর্কতা আমাদের মধ্যে যেন থাকে, আমরা সেই একেবারে যেন এটিকে উড়িয়ে না দিই। হ্যাঁ, আমরা কিছুটা রিল্যাক্স আছি পারিপার্শ্বিক অবস্থার কারণে হয়তো আমাদের মনে হতে পারে, কিন্তু আমরা যেন এমন মনে না করি যে করোনা একেবারে চলে গেছে, এখন আমি একটু আগে যেটা বলছিলাম যে যা ইচ্ছা তা করতে পারবো। আমরা মাননীয় প্রধানমন্ত্রী যেটি করেছেন যে জীবনের পাশাপাশি জীবিকাকে সচল রাখার কিন্তু উদ্যোগ বাংলাদেশ গ্রহণ করা হয়েছে। কিছু কিছু জায়গায় সেটি কার্যকর হয়েছে, কিন্তু আমাদের যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো খুলে দেওয়া হয়েছিল সেখানে কিন্তু ব্যাপক সংক্রমণের তথ্য আমাদের নেই, আপনিও জানেন। এবং আমাদের ঘনবসতিপূর্ণ যে একটা আশঙ্কার জায়গা ছিল যে আমাদের বস্তি এলাকাগুলো, যে এলাকায় মানুষ খুব বেশি সংখ্যক মানুষ বসবাস করে, সেখানে হয়তো মারাত্মক আকার ধারণ করবে, সেটিও হয়নি। তো এই বিষয়গুলো অবশ্যই আসার, মানুষের মধ্যে সচেতনতার কিছুটা ঘাটতি তৈরি করতে এটাও একটি ভূমিকা রাখছে। যে কই কিছু হচ্ছে না, কিছু সবাই তো ভালোই আছে, এরকম মনোভাবটা হয়তো কিছুটা শৈথিল্য তৈরি করতে ভূমিকা রাখছে। কিন্তু আমিও অনুরোধ করব যে আমরা যেন পুরোপুরি একেবারে শিথিল হয়ে না যাই। আমাদেরকে মনে রাখতে হবে যে ভাইরাসটি আক্রমণ কারো কারোর জন্য তো এটি বেশ মারাত্মক, যেমন 1.3% যদি আমরা বিবেচনায় রাখি তাহলে তো কিছু মানুষ মারা যাচ্ছেন। কাজে এই বিবেচনা বোধ থেকে আমাদের সতর্ক থাকতে হবে যতদিন না পর্যন্ত, যেটি মাসুদ ভাই বলেছেন যেটি 10%-এর নিচে না যাচ্ছে, ততদিন পর্যন্ত আমরা অবশ্যই সতর্ক থাকব। আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার আবারও আমরা যুক্তরাষ্ট্রে মাসুদুল হাসান আপনার কাছে যাব। আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আপনি একদম সংক্ষিপ্তভাবে আমাদেরকে একটু বলবেন যে আমাদের স্টুডিও অতিথি মোহাম্মদ আমির হোসেন রাহাত বললেন যে ভাইরাসটি সম্ভবত কিছুটা দুর্বল হয়ে যাচ্ছে, এই বিষয় নিয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা? ধন্যবাদ আরিফ ভাই আপনাকে এবং ডক্টর রাহাতকে। ডক্টর রাহাত খুব সুন্দরভাবে এটা বর্ণনা করেছে, আমি আর রিপিট করব না, কারণ ভাইরাসটি আসলেই এটা উইক হয়ে গিয়েছে, এটা আমি বলবো। এবং দ্বিতীয় কথা হচ্ছে ভাইরাসের যে আক্রমণ ক্ষমতা সেটাও উইক হয়ে গিয়েছে। আমি এখন পয়েন্ট বাই পয়েন্ট 4টা কথা বলবো, এটা জনগণের উদ্দেশ্যে, এবং জনগণকে আমি বলবো যে আমরা যে বলছি যে ভাইরাসটি উইক হয়ে গিয়েছে, ডিসেম্বর মাসে শেষ হয়ে যেতে পারে, বা এখন আপনারা এটা নিয়ে আপনারা কখনোই উৎফুল্ল হবেন না। আপনাদের সর্বপ্রথম হবে স্বাস্থ্য সুরক্ষা মেনে নিজেকে সেভ করবেন, ফিজিক্যাল ডিস্টেন্স রাখে, মাস্ক পরবেন, এভাবে চলবেন। নাম্বার 2 যেটা হচ্ছে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি কিন্তু 24/7 উনি কাজ করে যাচ্ছেন এবং উনি প্রত্যেক দিনই আমি বলতে পারি যে উনি খবর নিচ্ছেন যে তার দেশে করোনা পরিস্থিতি কি হচ্ছে, এবং তার মাননীয় প্রধানমন্ত্রী প্রধান চিকিৎসক ডক্টর ABM আবদুল্লাহর সঙ্গে আমার প্রায় প্রতিদিনই কথা হয়। আমি তাকে সব লেটেস্ট সবকিছুই পাঠাই এবং সব ডক্টরদের সঙ্গে কথা হয়। দুটি জিনিস খেয়াল থাকতে হবে এখানে, যে জিনিসটি ডক্টর রাহাত বলেছে অ্যাজ এ ডিরেক্টর অফ হেলথ সার্ভিস, অ্যান্ড আই রিয়েলি লাইক হিজ ভয়েস, যে বলেছে যে ভ্যাকসিনটি, আমি বলবো যে সেদিনকার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সঙ্গে আলাপ করে আমি যেটা বুঝলাম যে ভ্যাকসিনটির ওখানে ডাক্তার আমরা বলছি ভ্যাকসিন বের হবে, ভ্যাকসিন তো আসবেই যতক্ষণ পর্যন্ত মনে করেন করোনাটা শেষ হয়ে গেল বা করোনাটা আসছে না। এবং শীতকাল আর গরমকালের দুইটা আমি ডিসিশন অনেক আগেই বলেছি, যে সবাই বলেছিল বাংলাদেশে গরম জুন মাসে আসলে পরে বাংলাদেশে বোধহয় এটার আর আক্রমণ হবে না, কিন্তু যদি ন্যাচারাল ভ্যাকসিন হতো এটা শুধু শীতের জায়গায় থাকতো বা গরমের জায়গায় থাকতো। এটা শীত আর গরম কোনো কিছুই মানে নাই, বৃষ্টি মানে নাই, সমুদ্র মানে, সবখানি এটা এসছে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে একটা স্বাস্থ্যবিধি মেনে আমরা বাংলাদেশকে, আমি বলি হোয়াট বাংলাদেশ থিংস টুডে, ওয়ার্ল্ড থিংস টুমরো। হোয়াই? আপনারা বলতে পারেন কেন? প্রফেসর 1962-তে কলেরা ফ্লুইড ডক্টর কাজী আমাদের অনুষ্ঠান একদম শেষ দিকে চলে এসেছে, আপনাকে একদম সংক্ষিপ্তভাবে বক্তব্য শেষ করতে হবে। আচ্ছা, একটা বলি, কাজী মনসুর আবিষ্কার করেছিলেন
এবং এই আইভারমেকটিন কিন্তু ডক্টর এম এ আজিজ 1975 আবিষ্কার করেছিলেন, উনি মারা গেছেন। এবং বাংলাদেশের যে চিকিৎসাটা হচ্ছে, এই চিকিৎসাটা যে প্রথম সপ্তাহে যে আইভারমেকটিন ডক্সিসাইক্লিন, এই চিকিৎসাটা আমি বললাম ইট ইজ কামিং ভেরি সুন টু দ্য মার্কেট অফিশিয়ালি, বাট এই মুহূর্তে আমাদের ডাক্তার ডাক্তারদের মাকসুদুল এটা হাসান, বোঝা আপনাকে উচিত। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার ধন্যবাদ। জন্য। সেই সাথে ধন্যবাদ আপনাকেও, রাহাত ভাই, আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন। দর্শক, অনেক বিষয়গুলো কিন্তু স্পষ্টভাবে আসলো যে এখন যে ভাইরাস বাংলাদেশে আছে এবং সে তার অন্যান্য দেশেও যেভাবে তার জিনগত বিষয়গুলো গতি প্রকৃতি পরিবর্তন করেছিল, বাংলাদেশেও সে তার গতি প্রকৃতি এবং জিনগত ব্যাপারগুলো আমাদের বিজ্ঞানীরা কিন্তু আবিষ্কার করে ফেলেছে, এবং যা আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা এবং যেসব ভ্যাকসিন তৈরি প্রতিষ্ঠান তৈরি হচ্ছে সেখানে পাঠানো হয়েছে। তো সার্বিকভাবে এই ব্যাপারগুলো আবার আসলো যে আমাদের এই ভাইরাস কিছুটা দুর্বল হয়ে যাচ্ছে, এরকম একটি বক্তব্য আসলো। কিন্তু সেখান থেকেও কিন্তু আমাদের আমন্ত্রিত অতিথিরা একটি বিষয় কিন্তু অ্যালার্ম করলো যে এখানে কিন্তু বেশি খুশি হবার কোনো কারণ নেই, আমাদের কিন্তু সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দর্শক মনে রাখবেন, আমরাও কিন্তু এখনো, পুরো পৃথিবীও আমরা অজানা এক শত্রুর সাথে যুদ্ধ করছি। অতএব কোনোভাবেই হাত পরিষ্কার না করে কোনোভাবে চোখ, নাক এবং মুখে হাত দেওয়া যাবে না। সবাইকে সতর্ক থাকতে হবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আরিফুর রহমান আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং এখনো সচেতন থাকুন।